খাল খান তালাত মাহমুদ রাফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক আগের। আর হচ্ছে এখনকার পরিচয় হচ্ছে এই যে নতুন যে পার্টি হয়েছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টির বোধহয় যুগ্ম আহ্বায়ক বা এরকম কিছু। আর চিটাং ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, বিয়ে করেছে, তার ওয়াইফ হচ্ছে এবার ইন্টারমিডিয়েট পাশ করে আবার ইউনিভার্সিটি কোথাও ভর্তি হতে চায়। তো এই হলো মোদ্দা কথা। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় শৈলদা ইউনিয়নের জয়পুর গ্রামে, আমার পিতৃভূমির কাছাকাছি। দু তিনটা বিষয় একসঙ্গে করি। এই বয়সে বিয়ে করেছেন, ঠিক আছে, আমি মাঝখানে কিছু খোঁজ খবর নিয়েছিলাম। বিয়ে তো মানুষ, যে বিয়ে তো বাংলাদেশে আইন নেই, প্রাপ্তবয়স্ক হলেই করতে পারে। তবে এই যে বিপ্লবী একটা তার অবস্থান, সেই অবস্থান থেকে এসে তিনি বিয়ে করছেন। এর আগে তার আগের সমন্বয়ক আরো যারা ছিলেন, হাসনাত সার্জিসের বিয়ে, তারপর এগুলো নিয়ে মানুষের কথাবার্তা। তো ওনাদের পড়াশোনা কি শেষ করতে হবে না এখনই? ঘর সংসার বা পেশাটা কি, জামাই কি করে জানতে চেয়েছে কি শ্বশুর। তো পরিচয় কি, আমি সমন্বয়ক, এটাই এখন এনাফ। একসময় রাজনীতিবিদ পরিচয়, তাই যে এনাফ ছিল পাত্র হিসেবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রাফি একসময় খুব বিপ্লবী ভূমিকায় ছিল। আমি পেশাগত কারণে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। সে রেল নিয়ে আমাদের একটা খুব খুব রকম ইমোশন আছে ছোটবেলা থেকে। আমরা রেল নির্ভরশীল মানুষ, ওই নেত্রকোনার মোহনগঞ্জ। সেই জায়গা থেকে রেলের টিকিটের কালোবাজারি নিয়ে রাফি একটা খুব বিপ্লবী বিদ্রোহীর একটা একা একা একটা অবস্থান নিয়েছিল। তখন রাফিকে খুঁজে বের করে আমরা পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার খবরের ঘর ফেসবুক পেজ, এখন পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার খবরের ঘর আমাদের নেই, এগুলো হ্যাক হয়ে গেছিল অনেক আগেই। পূর্ণিয়ার খোঁজ ইউটিউবে আপনারা খুঁজে পাবেন। রাফিকে তখন আমরা পিক করেছিলাম বলতে আমাদের সাংবাদিকতার জায়গা থেকে রাফিকে যোগাযোগ করে আমরা তাকে দেখেছিলাম। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের বিরুদ্ধে তার সাংঘাতিক রকম সাহসী ভূমিকা। কিন্তু আস্তে 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 দেখলাম একদিন খুব সাংঘাতিক হুমকি দিচ্ছে সংবাদকর্মীদের, 15 মিনিটের মধ্যে চট্টগ্রাম থেকে উড়িয়ে দিতে পারে। সেদিন আমার খটকা লাগলো, এটা কি ক্ষমতার গরমে কি সবাই একটু ডিরেল হয়? আচ্ছা, তারপর আস্তে আস্তে নানান কিছু শুনলাম। আমি অন্যান্য বিষয় নিয়ে কখনোই কন্টেন্টে আলোচনা করিনি। তারপর দেখলাম খুব ব্যস্ত মানুষ, যোগাযোগের চেষ্টা করেছি অনেকবার, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে, কখনো রিপ্লাইও পাইনি। কারণ নেতা মানুষ, নেতারা হলে তাদের আবার একটু ব্যস্ততা বাড়ে। আর এখন তো তারা দেশ জাতি নিয়ে চিন্তিত, পড়াশোনা সব শিখে উঠেছে, সেকেন্ড ইয়ার এসে বিয়েও করেছেন, সমন্বয়করা সবাই বিয়ে করছেন, উনিও করেছেন, ভবিষ্যতেও করবেন। আচ্ছা, ফাঁকে একটু আমি শুভেচ্ছা জানিয়ে নিই। আমার এলাকায় নতুন বউ পেয়েছি, বগুড়ার সম্ভবত, না বগুড়া না বরগুনা দেখলাম। আচ্ছা, নতুন বউয়ের জন্যে এবং আমাদের ছেলে রাফির জন্যও শুভকামনা। এর আগের জামাই যারা সমন্বয়ক জামাই হয়েছেন তাদের জন্য শুভকামনা জানিয়েছি। ভবিষ্যতে সমন্বয়ক যারা বিয়ে করবেন তাদের জন্য এখনই শুভকামনা জানাচ্ছি। কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলছেন যে যুদ্ধ অবস্থা চলছে এবং এই যুদ্ধ অবস্থার নায়ক যারা, যাদেরকে সেনাপতি হিসেবে সামনে থাকার কথা, যুদ্ধ অবস্থার মধ্যে আরেকটু বাড়তি দায়িত্ব নিয়েছেন, দেশের দায়িত্বের পাশাপাশি আরেকজন প্রত্যেক সহধর্মিনীর দায়িত্ব বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী নিতে হয়। তো এত দায়িত্ব নেওয়ার পরে পড়াশোনাটা ওনারা করবেন কেমনে? আমি রাফির বাবার সঙ্গে ঘটনাক্রমে দেখা হতে গিয়েছিল, পরে আর দেখা হয়নি, ডাক দিইনি পেছন থেকে বা কথা হয়নি। হলে আমি যদি জানতাম আমি বলতাম যে আঙ্কেল বা ভাই যাই হয়, লতায় পাতায় আত্মীয় হয়ে যেতে পারে, আমি বলতাম যে এখন আপাতত বিয়ে শাদীটা না হয়ে আর কয়েকদিন পরে হলে ভালো হতো। আরো জাঁকজমকের সঙ্গে আমরা সবাই মিলিয়ে করতাম, তাই না? আমাদের ছেলে, আমাদের গর্বের বিষয়, জাতীয় নেতা, সব পত্রপত্রিকা দেখবেন তার বিয়ের খবর এসছে, তাই না? তো সেটা হলে আরো বেশি সুন্দর হতো কিনা। তারপরেও আবারও শুভকামনা আমাদের ছেলের জন্য, আমাদের নতুন বধূর জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আতিক রহমান, পূর্ণিয়া।